আসসালামু আলাইকুম। স্টেপস চেঞ্জ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাডমিশন ক্লাস কোর্সের এক্সাম 23 এর ফিজিক্স সলভ ক্লাসটি শুরু করব। তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রশ্নগুলোর দিকে চলে যাই। দেখেন, প্রথম 1 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি সদৃশ অগ্রগামী তরঙ্গ পরস্পরের উপর উপরিপাতিত হলে লব্ধি তরঙ্গের বেগ, অপশনগুলো কি বলছে, বৃদ্ধি পায়, খ হ্রাস পায়, পরেরটা বলছে শূন্য হয়, পরেরটা বলছে অপরিবর্তিত থাকে। অ্যান্সার হবে অপরিবর্তিত থাকে। কিভাবে? দুটি সদৃশ অগ্রগামী তরঙ্গ, সদৃশ বলতে একই প্রকৃতির তরঙ্গ হইতে হবে। শব্দ তরঙ্গ হইলে দুইটাই শব্দ তরঙ্গ, অন্য যে কোনো তরঙ্গ হইলে দুইটাই অন্য যে কোনো তরঙ্গ হইতে হবে। ঠিক আছে? তাহলে দেখেন, দুইটা অগ্রগামী তরঙ্গ যদি একসাথে মিলিত হয়ে যে লব্ধি তরঙ্গ তৈরি করবে, সেই লব্ধি তরঙ্গের বেগ, এটা এই দুইটা তরঙ্গের বেগ যা হবে তাই হবে। দেখেন, এখানে যেই দুইটা তরঙ্গকে আমরা উপরিপাতন করাবো সেই দুইটা তরঙ্গের সদৃশ বলছে। সদৃশ মানে তাদের প্রকৃতি সেম, তাদের বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এগুলো হবে সেম। ঠিক আছে? দুইটা তরঙ্গ যদি উপরিপাতিত হয় তাহলে শুধু তাদের বিস্তারটা চেঞ্জ হয়। সরণ যেহেতু চেঞ্জ হয় তাই বিস্তার চেঞ্জ হয়, বিস্তার বাদে বাকি সব কিছু এই ইন্ডিভিজুয়াল তরঙ্গগুলার সমান থাকে। ঠিক আছে? তাহলে এই দুইটা তরঙ্গের বেগ যা ছিল, এই মিলিত তরঙ্গের বেগ তাই থাকবে, মানে বেগ অপরিবর্তিত থাকবে। ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। তাহলে আমরা এখন পরের প্রশ্নটার দিকে তাকাই। 2 নম্বর কি বলছে দেখেন, দৈর্ঘ্য পরিবর্তন না করে কোনো টানা তারের টান 9 গুণ করা হলে কম্পাঙ্ক কত গুণ বাড়বে? আচ্ছা, একটা টানা তারের কম্পাঙ্কের হিসাব করতে বলছে আমাকে। দেখেন, আমরা একটা টানা তারের জন্য কম্পাঙ্ক বের করার ফর্মুলা জানি, F is equals to n divided by 2l root t divided by mu, যেখানে F হচ্ছে গিয়ে একটা টানা তারের কম্পাঙ্ক। টানা তার তো সবাই চেনে, টানা তার মানে হচ্ছে ওই যে গিটারের যে তার আছে টানা তার, যেগুলোকে দুইটা প্রান্তে একদম টান টান করে বেঁধে রেখে কম্পিত করলে শব্দ শোনা যায় বা তরঙ্গ তৈরি হয়। সেই ক্ষেত্রে ওই তরঙ্গের কম্পাঙ্ক বের করার ফর্মুলা এটা, যেখানে n মানে হচ্ছে গিয়ে লুপ সংখ্যা। একটা টানা তারকে যদি আমি তরঙ্গায়িত করি সেখানে অনেকগুলো লুপ তৈরি হয়। ঠিক আছে? যেখানে পূর্ণ সংখ্যক লুপের জন্য আমরা কম্পাঙ্ক বের করতে পারি। আচ্ছা, লুপ সংখ্যার উপরও ডিপেন্ড করে কম্পাঙ্ক কত হবে। এবার খেয়াল করেন, এখানে টি হচ্ছে গিয়ে তারের টান, মিউ হচ্ছে গিয়ে একক দৈর্ঘ্যের ভর। এখানে বলছে যে দৈর্ঘ্য পরিবর্তন না করে, আর এল হচ্ছে তারের দৈর্ঘ্য। আমি দৈর্ঘ্য যদি চেঞ্জ না করি তাহলে এলও চেঞ্জ হবে না, মিউ এটাও চেঞ্জ হবে না। সবগুলো হচ্ছে ধ্রুবক, আর নির্দিষ্ট লুপ সংখ্যার জন্য তো এন ধ্রুবক হবেই। তাহলে এফ এর সাথে টি এর সম্পর্ক কি দেখেন তো, আমরা এখান থেকে লিখতে পারি না এফ সমানুপাতিক রুট টি, তরঙ্গ কম্পাঙ্ক হচ্ছে গিয়ে টানের বর্গমূলের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, f2 divided by f1 is equals to root 2 divided by root t2 divided by root t1 লেখা যায়। এখানে t2 মানে হচ্ছে গিয়ে পরের টান। দেখেন, পরের টান কত গুণ করা হয়েছে? 9 গুণ করা হয়েছে। আগের টান ছিল t1, তাহলে আমরা এখানে মান বসাই। এই t2 এর মান হচ্ছে গিয়ে আগের টানের 9 গুণ। আগের টান হচ্ছে t1, কাটাছিড়া করলে আসবে 3। তাহলে f2 এর মান কত আসবে? 3f1। অ্যান্সার কি 3 গুণ হবে? না। কেন? কারণ আমরা f2 বের করছি। f2 মানে হচ্ছে গিয়ে পরের কম্পাঙ্ক, কিন্তু আমাকে বের করতে বলছে যে কম্পাঙ্ক কত গুণ বাড়বে। কত গুণ বাড়বে সেটা কিন্তু আমরা এখনো বের করি নাই, কত গুণ হবে সেটা বের করছি। তাহলে সুতরাং কম্পাঙ্ক বাড়বে ডেল এফ ইজ ইকুয়ালস টু f2 মাইনাস f1। f2 এর মান পাইছি 3f1, এটা হচ্ছে f1, বিয়োগ করেন 2f1, বাড়বে দ্বিগুণ। তাহলে অ্যান্সার হবে আমাদের খ। বুঝতে পারছেন? ওকে, সম্পর্কটা জানা থাকলে এটা খুব অল্প সময়ের মধ্যে আপনি করে ফেলতে পারবেন। তাহলে এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নাম্বার 3 কি বলেছে দেখেন, 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের দুটি আলোক তরঙ্গের মধ্যে পথ পার্থক্য দেওয়া আছে 2 × 10⁻⁻10 মিটার, তাদের দশা পার্থক্য বের করতে বলছে। আচ্ছা, অ্যাংস্ট্রম কি? অ্যাংস্ট্রম হচ্ছে গিয়ে দৈর্ঘ্যের একক। এই যে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখি, এর উপরে একটা গোল্লা, অ্যাংস্ট্রম। এটার অর্থ কিন্তু আমরা সবাই জানি, এটার অর্থ হচ্ছে গিয়ে 10⁻⁻10 মিটার। তাহলে এখানে দুইটা আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে,
ঠিক আছে, কত 4000 অ্যাংস্ট্রম করে। তাদের মধ্যে পথ পার্থক্য দেওয়া আছে, দশা পার্থক্য বের করতে বলছে। দেখেন আমরা দশা পার্থক্য বের করার ফর্মুলা জানি, দশা পার্থক্য ডেল ইজ ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। দশা পার্থক্য ডেল, পথ পার্থক্য হচ্ছে এক্স, 2 পাই বাই ল্যামডা, এটা হচ্ছে একটা ধ্রুবক, এটাকে তরঙ্গ সংখ্যা বলে। আচ্ছা দেখেন ডেলের মান বের করতে বলছে 2 পাই বাই ল্যামডা, ল্যামডা দেওয়া আছে কত 4000 অ্যাংস্ট্রম, তাহলে লেখেন 4000 অ্যাংস্ট্রম মানে হচ্ছে গিয়ে 10⁻⁻10 মিটার। ওকে, আর এক্স মানে হচ্ছে পথ পার্থক্য, সরাসরি দেওয়া আছে 2 × 10⁻⁻7। এবার কাটাচিরা করেন, উপরে আছে 2 পাই, নিচে দেখেন তো এই সংখ্যাটাকে কি লেখা যায়, 4 × 10⁻⁻7 লেখা যায় না? হ্যাঁ লেখা যায়, এটাও মিটার, মিটার মিটার কাটা যাবে, 2 × 10⁻⁻7। তাহলে দেখেন উপরে নিচে কাটাকাটি করলে নিচে থাকবে 2, উপরে আছে 2 পাই, নিচে 2, অ্যান্সার হবে পাই। তাহলে দশা পার্থক্য কত হবে, পাই, অ্যান্সার হবে গ। ওকে, আচ্ছা একদম সিম্পল জিনিস, এবং এই সম্পর্কটা এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের তরঙ্গে আছে, ভৌতালোক বিজ্ঞান যখন পড়তে যাব সেখানেও আমাদের এই জিনিসটা লাগবে। ওকে, তাহলে আমরা এখন পরের প্রশ্নে চলে যাই, 4 নাম্বার। দেখেন কি বলছে, আই এবং 4i তীব্রতার দুটি তরঙ্গের উপরিপাতন হলে মিলিত তরঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতা কত হবে? দেখেন প্রথম অপশনে দেওয়া আছে 5i + 3i, সর্বোচ্চ তীব্রতা মানে দুটা যোগ করে দিছে, সর্বনিম্ন মানে কি বিয়োগ করে দিছে। আপনাদের কাছে মনে হতে পারে আমি এই দুইটা তীব্রতাকে একবার যোগ করে দিলে আমি সর্বোচ্চ তীব্রতা পাবো, বিয়োগ করে দিলে সর্বনিম্ন তীব্রতা পাবো, কিন্তু এটা সঠিক কথা না। এটার কারণ হলো গিয়ে দুইটা তরঙ্গ যদি উপরিপাতিত হয় তাহলে শুধু তাদের সরণটাই চেঞ্জ হয়, বাকি সব কিছু অপরিবর্তিত থাকে। ঠিক আছে, এখন খেয়াল করেন একটা তরঙ্গের সমীকরণের মধ্যে, একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণের মধ্যে কি কি থাকে। দেখেন আমি একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ যদি লিখি তাহলে হবে a sin 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। বিস্তার আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে, বেগ আছে, পথ পার্থক্য আছে, এটা হচ্ছে সরণ। তীব্রতা বলতে কিন্তু কিছু নাই। ওকে, আচ্ছা তাহলে এই সমীকরণ থেকে কিন্তু আমি কখনো তীব্রতা হিসাব করতে পারবো না। এখন দুইটা অগ্রগামী তরঙ্গের যদি উপরিপাতন হয় সেই ক্ষেত্রে তার বিস্তার কত হবে, মিলিত তরঙ্গের বিস্তার কত হবে সেটা আমার আগে বুঝতে হবে। ওই বিস্তারের সাথে কিন্তু তীব্রতার আবার সম্পর্ক আছে। বিস্তারের সাথে তীব্রতার সম্পর্ক কি, কোন তরঙ্গের তীব্রতা হচ্ছে তার বিস্তারের বর্গের সমানুপাতিক। ওকে, তাহলে আমাদের এখন কাজ হলো গিয়ে যেই দুইটা তরঙ্গের কথা বলছে ওই দুইটা তরঙ্গের বিস্তার কত গুণ বাড়লো বা বিস্তার কত গুণ হলো সেটা আগে আমার হিসাব করতে হবে। তারপর সেই বিস্তার ব্যবহার করে সর্বোচ্চ তীব্রতা এবং সর্বনিম্ন তীব্রতা হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে উপরিপাতিত হইলে আমরা শুধু সরণের হিসাবটাই জানি, অন্য কোনো হিসাব কিন্তু আমরা জানি না, তাই আমাদের সরণ বা বিস্তার হিসাব করতে হবে। আচ্ছা খেয়াল করেন আমরা এখানে কি দেখেছিলাম যেন, আই সমানুপাতিক এ স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখেন তো এখান থেকে আমরা তো এই জিনিসটা লিখতে পারি যে এ সমানুপাতিক √i, হ্যাঁ বর্গমূল করে দিছি। তাহলে এখান থেকে দেখেন তো আমরা লিখতে পারি না, যেহেতু সমানুপাতিক আছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a2 বাই a1 ইজ ইকুয়ালস টু √i2 বাই √i1। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় তরঙ্গের বিস্তার, প্রথম তরঙ্গের বিস্তার, দ্বিতীয় তরঙ্গের তীব্রতা, প্রথম তরঙ্গের তীব্রতা। ইয়েস, দেখেন দুইটা তীব্রতা দেওয়া আছে, প্রথম তরঙ্গের তীব্রতা দেওয়া আছে কত i, আরেকটা তীব্রতা দেওয়া আছে 4i। তাহলে আপনি এখানে বসান i2 দ্বিতীয় তরঙ্গের তীব্রতা কত দেওয়া আছে 4i, প্রথম তরঙ্গের তীব্রতা দেওয়া আছে i, i কাটা √4 থাকবে 2। আমরা এখান থেকে কিসের মান পাইলাম, a2 বাই a1, দুইটা বিস্তারের অনুপাত পাইলাম 2। ওকে, নিচে একটা 1 আমি লিখতে পারি। এখান থেকে দেখেন আমি একটা জিনিস বের করে রাখি, a2 প্লাস a1 ডিভাইডেড বাই a2 মাইনাস a1। যোজন বিয়োজন করলাম, কেন করলাম এর একটু পরে দেখবেন আপনি। যোজন বিয়োজন যদি করি, ডান পাশে যদি করি তাহলে হবে 2 + 1, নিচে আসবে 2 - 1, তার মানে 3/1।
ঠিক আছে, এই জিনিসটা আমরা এখন রেখে দেব, এটা আমাদের লাগবে একটু পরে। এবার দেখেন আবার আই সমানুপাতিক এ স্কয়ার, এই সম্পর্ক থেকে আমরা আবার লিখতে পারি না আই ম্যাক্স ডিভাইডেড বাই আই মিনিমাম ইজ ইকুয়ালস টু এ ম্যাক্স স্কয়ার ডিভাইডেড বাই এ মিনিমাম স্কয়ার। তীব্রতা কখন সর্বোচ্চ হবে? যখন বিস্তার সর্বোচ্চ হবে। তার সম্পর্কটা কি হবে? স্কয়ারের সাথে সম্পর্ক, মানে বর্গের সমানুপাতিক। তাহলে আমরা এরকম লিখতে পারি। এবার দেখেন এ ম্যাক্স, এই কথার অর্থ কি? বিস্তার সর্বোচ্চ, বিস্তার মানে কি? দুইটা বিস্তারের যোগফল। বিস্তার যেহেতু সরণের সর্বোচ্চ মান হচ্ছে কি দুইটা সরণের যোগফল। ওকে, তাহলে আমরা এখানে এই এ ম্যাক্সকে লিখতে পারি A2 প্লাস A1, দুইটা তীব্রতা দুইটা বিস্তার যোগ করে দিলাম। নিচে আছে এ মিনিমাম, এ মিনিমাম মানে কি? দুইটা তীব্রতার বিয়োগফল, এটার স্কয়ার। ঠিক আছে, এবার তাহলে দেখেন তো A2 বাই A1 A2 প্লাস A1 হোল স্কয়ার বাই A2 মাইনাস A1 হোল স্কয়ার, এটাকে আমরা এইভাবে লিখলে কোনো সমস্যা? A1 হোল স্কয়ার লেখা যায়। এবার দেখেন তো A2 প্লাস A1 বাই A2 মাইনাস A1, এটা কত বের করে রেখেছিলাম? 3/1, হ্যাঁ 3/1, তার উপর আছে স্কয়ার, তাহলে কত হবে? 9/1। তাহলে দেখেন যেই দুইটা তরঙ্গের উপরিপাতন হইল তাদের সর্বোচ্চ বিস্তার, সর্বোচ্চ তীব্রতা ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত পাইছি 9:1। তাহলে সর্বোচ্চটা যদি হয় 9I, সর্বনিম্নটা হবে গিয়ে I, তাহলে আমাদের অ্যান্সার হবে গিয়ে 9I, I। এটা হচ্ছে সর্বোচ্চ তীব্রতা, এটা হবে সর্বনিম্ন তীব্রতা। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে ঘ। ওকে, এটা একটু বড় করে আপনাকে করতে হবে, এটা এই জিনিসটা কনসেপ্টটা দেওয়ার জন্য আমি প্রশ্নটা দিয়েছি। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 5 নাম্বার কি বলছে দেখেন। কোনো শব্দের তীব্রতা কি পরিমাণ বাড়লে তীব্রতা লেভেল 1 ডেসিবেল বৃদ্ধি পাবে? ওকে, এটা আপনি মুখস্থ রাখবেন, প্রায় 26%। অ্যান্সার হচ্ছে প্রায় 26%। অপশনে যদি প্রায় কথাটা না থাকে তখন আপনি অ্যান্সার দাগাবেন 26%। কিভাবে সেটা একটু দেখেন। তীব্রতা লেভেল বৃদ্ধি পাবে কতটুকু? 1 ডেসিবেল, সেটা দেওয়া আছে। তীব্রতা লেভেলের বৃদ্ধি বের করার একটা ফর্মুলা আছে, ডেল বিটা, মার্কারটা চেঞ্জ করে নেই। তীব্রতা লেভেলের বৃদ্ধি ডেল বিটা ইজ ইকুয়ালস টু 10 log I2 ডিভাইডেড বাই I1। I2 মানে হচ্ছে পরের তীব্রতা, I1 মানে আগের তীব্রতা। এই তীব্রতা লেভেলের বৃদ্ধি কতটুকু বৃদ্ধি দেওয়া আছে? 1 ডেসিবেল, 10 log I2 বাই I1। ঠিক আছে, তাহলে এই 10 এই পাশে পার করে দেন, 10 এই পাশে পার করে দিলে হয়ে যাবে 0.1, এখানে থাকবে log I2 ডিভাইডেড বাই I1। তাহলে এখান থেকে আমরা I2 ডিভাইডেড বাই I1 এই জিনিসটার মান কত পাবো? 10 টু দি পাওয়ার 0.1, কারণ লগারিদম ওই পাশে চলে গেলে সেটা 10 টু দি পাওয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে এই মানটা আমরা পাবো 1.258, এরকম একটা জিনিস পাবো। ঠিক আছে, তাহলে দেখেন তো এখান থেকে আমরা I2 কত পাইছি? 1.258 I1। হ্যাঁ, পরের তীব্রতা I1 হচ্ছে আগের তীব্রতা, তাহলে তীব্রতা বাড়লো কত দেখেন তো? ডেল I, তীব্রতা বাড়লো কত? I2 মাইনাস I1। I2 কত? 1.258 I1, I1 মানে তো I1, বিয়োগ করেন 0.258 I1। এটাকে যদি আমি পার্সেন্টেজ করি তাহলে পার্সেন্ট কত হবে দেখেন? 25.8%। অর্থাৎ তীব্রতা যদি 25.8% বাড়ে তাহলেই তার তীব্রতা লেভেল 1 ডেসিবেল বাড়বে। আর এই 25.8 মানে এটাকে আমরা বলতে পারি প্রায় 26%। ঠিক আছে, এখানে অপশনে আছে কি কি? 25, 26, প্রায় 26, প্রায় 25। যেহেতু প্রায় আছে তাহলে আমার প্রায় 26 দিতে হবে, শুধু 26 দিলে হবে না। যদি অপশনে প্রায় জিনিসগুলো না থাকতো, 25, 26, 27, 28 এরকম দেওয়া থাকতো, তাহলে আমরা অ্যান্সার দেখাইতাম 26%। অর্থাৎ কোনো তরঙ্গের তীব্রতা প্রায় 26% বৃদ্ধি পাইলে তার তীব্রতার লেভেল 1 ডেসিবেল বৃদ্ধি পায়, এটা ফিক্সড। ঠিক আছে, গাণিতিক হিসাব তো। আচ্ছা, তাহলে এটা আমাদের মুখস্থ।
কিভাবে আসলো সেটা দেখাই দিলাম। তাহলে এখন আমরা পরের প্রশ্নে চলে যাই, 6 নাম্বার। কি বলছে দেখেন, দুটি সুর শলাকার কম্পাঙ্ক যথাক্রমে 450 হার্টজ ও 300 হার্টজ এবং কোনো মাধ্যমে শলাকাদ্বয় থেকে নিঃসৃত শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার হলে মাধ্যমে তরঙ্গের বেগ কত? ওকে, দুইটা কম্পাঙ্ক দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে। দেখেন একটা কম্পাঙ্ক দেওয়া আছে কত, 450, F1 450, F2 দেওয়া আছে 300। ওকে, আর আরেকটা জিনিস, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ডেল ল্যামডা, এটা দেওয়া আছে কত, 2 মিটার। এখন দেখেন তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যকে আমরা কি লিখব? আমরা লিখব ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1। ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 লিখতে পারবো না, কারণ আমরা বুঝতেই পারতেছি ল্যামডা 2 বড়, মানে দ্বিতীয় শলাকার যে তরঙ্গ তার তরঙ্গ দৈর্ঘ্যটা বড়। কেন? কারণ তার কম্পাঙ্ক ছোট। দেখেন, যার কম্পাঙ্ক ছোট তার তরঙ্গ দৈর্ঘ্য বড়। তাহলে F2 যেহেতু ছোট F1 এর থেকে, তাহলে ল্যামডা 2 হবে বড়। তাহলে আমরা বড় থেকে ছোটটা বিয়োগ করলাম। এবার ল্যামডাকে যদি আমরা ভাঙি, দেখেন আমরা জানি V is equals to F ল্যামডা। ল্যামডা পরিবর্তে আমরা কি লিখতে পারি? V ডিভাইডেড বাই F2। এখানে লিখতে পারি V ডিভাইডেড বাই F1 ইকুয়ালস টু 2। এখন দেখেন আমরা ল্যামডা 2 কে ভেঙে লিখছি V ডিভাইডেড বাই F2, এটাকে লিখছি V বাই F1। V1 V2 লিখি নাই, কারণ কি? কারণ এখানে বলছে যে কোনো মাধ্যমে শলাকাদ্বয় থেকে নিঃসৃত। কোনো মাধ্যমে বলতে একটা মাধ্যম বোঝানো হচ্ছে। যেহেতু মাধ্যম একটা, তাহলে তরঙ্গের বেগ থাকবে একটাই। মাধ্যম চেঞ্জ হইলেই তরঙ্গের বেগ চেঞ্জ হয়, তাছাড়া চেঞ্জ হয় না। ওকে, এই কারণে V হচ্ছে ফিক্সড। তাহলে এখান থেকে আমাদের এই V বের করতে বলছে। তাহলে V ইজ ইকুয়ালস টু কি হবে? V কমন নিয়ে আপনি এখানে লসাগু করেন, লসাগু করলে এরকম আসবে 2 F2 F1 ডিভাইডেড বাই F1 মাইনাস F2, এরকম একটা হিসাব আসবে। ঠিক আছে, তাহলে দেখেন 2 F1 এর মান কত? 450, এটা কত? 300, নিচে আসবে 450 মাইনাস 300। তাহলে আপনি হিসাব করেন, 450 থেকে 300 চলে গেলে থাকবে 150, 150 দিয়ে 300 কাটাকাটি করলে থাকবে 2, হ্যাঁ 2, আর 450 হচ্ছে 900, 900 আবার 2 দিয়ে গুণ করেন 1800। তাহলে অ্যান্সার হবে 1800 মিটার পার সেকেন্ড। তাহলে দেখেন এই বেগ বের করার এই ফর্মুলাটা আপনি চাইলে মনে রাখতে পারেন। V is equals to 2 F1 F2 বাই F1 মাইনাস F2। বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে। ওকে, তাহলে এখন দেখেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y is equals to 0.25 sin 2 pi 100t plus x by 2 হলে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য, বেগ ও কম্পাঙ্ক যথাক্রমে। 3টা জিনিস বের করতে বলছে। আচ্ছা দেখেন, এই ম্যাথগুলো আমরা কিভাবে করি? আমরা ইন্টারমিডিয়েটগুলো করছি, কোনো ব্যাপার না। এটা হচ্ছে কি, আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটাকে অগ্রগামী তরঙ্গের আদর্শ সমীকরণে কনভার্ট করে ফেলতে হবে। ঠিক আছে, আমরা অগ্রগামী তরঙ্গের আদর্শ সমীকরণ কি জানি? y is equals to a sin 2 pi ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু vt প্লাস এক্স বা মাইনাস এক্স, যেটাই হোক। মাইনাস এক্স হয় কখন? যখন তরঙ্গ ডান দিকে যায়, যখন বাম দিকে যায় তখন মাইনাস এক্স হয়। ওকে, যে তরঙ্গটা দেওয়া আছে এটা দেওয়া আছে কি? y is equals to 0.25 sin twice pi 100t plus x divided by 2। দেখেন আমাদের কি করতে হবে? এটায় কনভার্ট করতে হবে। কিভাবে? ওর সাথে ওর সম্পূর্ণ চেহারা মিলাইতে হবে। কেমনে মিলাইবেন? দেখেন এখানে দেখেন x কিন্তু সবসময় খালি থাকবে, এখানে প্লাসের হোক মাইনাসের হোক x সবসময় খালি থাকবে, কিন্তু এখানে x খালি নেই, একটা হাফ আছে তার সাথে। নিচে 2 আছে মানে একটা হাফ আছে, এই হাফটাকে কমন নিয়ে আসতে হবে। কমন নিয়ে বাইরে নিয়ে আসলেই এক্সটা এখানে ফ্রি হয়ে যাবে। তাহলে দেখেন কীরকম হবে? 0.25 সাইন, হাফটাকে কমন নিয়ে আসছি, তাহলে এখানে আসবে 2 পাই ডিভাইডেড বাই 2। এখানে হাফ দিয়ে এটাকে ভাগ করলে হবে 200t, এখানে প্লাস এক্স। হাফ কমন নেওয়া মানে হাফ দিয়ে ভাগ করতে হবে, হাফ দিয়ে ভাগ মানে 2 দিয়ে গুণ করা। ওকে, তাহলে এবার খেয়াল করেন, এবার আমি কম্পেয়ার করব। দেখেন সব কিছু আমার দিকে তাকায় আছে। এখানে টি এর সাথে কি আছে? ভি, তাহলে এখানে টি এর সাথে থাকবে ভি। তাহলে এখানে ভি এর মানটা আমরা কত পাইছি? 200 মিটার পার সেকেন্ড। ওকে, এরপরে দেখেন সাইনের পরে এবং ব্র্যাকেটের আগে কি আছে? 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা।
এখানে কি আছে 2 পাই ডিভাইডেড বাই 2, তাহলে ল্যামডার মান হবে গিয়ে 2, ঠিক আছে, ল্যামডার মান 2 মিটার। তাহলে এফ এর মান কি আমার আর সমীকরণ থেকে বের করতে হবে? দেখেন আমরা এফ ইজ ইকুয়ালস টু জানি ভি বাই ল্যামডা, ভি এর মান 200, এর মান 2, এফ এর মান হবে 100 হার্টজ। তাহলে আপনি মিলান কত নাম্বার, ল্যামডা হচ্ছে 2 মিটার, বেগ হচ্ছে 200 মিটার পার সেকেন্ড, কম্পাঙ্ক হচ্ছে 100 হার্টজ, অ্যান্সার ক। ঠিক আছে, সিম্পল জিনিস, করতে গেলে খুব সহজে করা যায়, করাইতে গেলেই সময় নষ্ট হয়। তাহলে আমরা এখন পরের প্রশ্নে চলে যাই। 8 নম্বর প্রশ্ন কি বলেছে দেখেন, একটি খামারে মুরগির সংখ্যা 500 থেকে বাড়িয়ে 5000 করা হলো, তীব্রতা লেভেল কত বাড়বে? এই খামারে মুরগির সংখ্যা বাড়াইলে আবার তীব্রতা লেভেল কেমনে বাড়ে? ইয়েস, বাড়বে, কারণ খামারে যে মুরগিগুলো থাকে তারা তো চুপ করে বসে থাকবে না, তারা তো সারাক্ষণ কক 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 করতেই থাকে, তাই না? তাহলে যখন খামারে মুরগির সংখ্যা ছিল 500, তখন 500 মুরগি মিলে যেই কক কক আওয়াজ করত, যখন তার সংখ্যা হয়ে গেছে 5000, তখন কক কক অবশ্যই বেশি হবে। কতটুকু হবে? আগে ছিল 500, এখন হচ্ছে 5000, 10 গুণ হবে। ঠিক আছে, তাহলে আগে যে 500 মুরগি ছিল তাদের জন্য তীব্রতা ছিল ধরলাম আই, আগে 500 মুরগির জন্য যে শব্দ ছিল শব্দের তীব্রতাকে ধরলাম আই, পরবর্তীতে যে তীব্রতা পাওয়া গেছে এটা হবে কত? 10 আই, কারণ মুরগির সংখ্যা 10 গুণ হয়ে গেছে, তীব্রতা 10 গুণ হয়ে যাবে। ওকে, তাহলে এখন আমাকে কি বলছে, তীব্রতা লেভেল কত বাড়বে সেটা বের করতে বলছে, মানে ডেল বিটা বের করতে বলছে। ডেল বিটা মানে কি? 10 log i2 ডিভাইডেড বাই i1। তাহলে বসান 10 log i2 কত? 10i, এটা হচ্ছে i, কাটাছিড়া করেন, 10 log 10, log 10 এর মান হচ্ছে 1, তাহলে 1 থাকবে শুধু 10। এর একক কি বলেন তো? একক হবে ডেসিবেল। যখন আমরা এই ফর্মুলার সামনে একটা 10 লিখবো তখন তার একক হবে ডেসিবেল, যদি 10 না লিখি তাহলে একক হবে বেল। ওকে, তাহলে আমাদের অ্যান্সার 10 10 10 ডেসিবেল কোনো অপশনই নাই। তাহলে দেখেন যেহেতু ডেসিবেল কোনো অপশনে নাই, তাহলে এখন আমরা দেখি এটাকে বেলে কনভার্ট করি। 10 ডেসিবেলকে বেলে নিয়ে গেলে কি হবে? 1 বেল হবে, তাই না? 1 বেল কোথায় আছে? খ নাম্বারে, অ্যান্সার হচ্ছে খ। ওকে, তাহলে আমরা এখন পরের প্রশ্নে চলে যাই। 9 নাম্বার কি বলছে? F1 ও F2 কম্পাঙ্কের দুটি সুরের মধ্যে সুর বিরাম নিচের কোনটি? সুর বিরামের সংজ্ঞাটা মুখস্থ করবেন। দুটি সুরের মধ্যবর্তী সুর বিরাম বলতে সুরদ্বয়ের কম্পাঙ্কের অনুপাতকে বোঝায়। দুটি সুরের কম্পাঙ্কের অনুপাতকে ওই দুটি সুরের মধ্যবর্তী সুর বিরাম বলে। ঠিক আছে, ওকে, তাহলে এখানে আমার কোন কোন কম্পাঙ্ক বলছে? F1 আর F2। তাহলে এটা হচ্ছে দুইটা সুরের কম্পাঙ্ক। সুর মানে হচ্ছে যেই শব্দের মধ্যে একটা কম্পাঙ্ক থাকবে ওই শব্দটাকে আমরা সুর বলি। ঠিক আছে, তাহলে এখানে F1 একটা কম্পাঙ্ক, F2 একটা কম্পাঙ্ক, দুইটা হচ্ছে দুইটা ভিন্ন সুর, তাদের সুর বিরাম কত হবে? তাদের কম্পাঙ্ক দ্বয়ের অনুপাত। ঠিক আছে, আপনাকে যেহেতু বলছে F1 ও F2 এর সুর বিরাম কত, তাহলে F1 এবং F2 এর অনুপাত হবে। যদি বলতো F2 ও F1 এর সুর বিরাম কত, তখন হয়তো F2 বাই F1, যেটা আগে থাকবে সেটা উপরের নেবে। ঠিক আছে, F1 বাই F2, অ্যান্সার হবে ক। যোগ বিয়োগ গুণ কোনোটাই হবে না, অনুপাত হবে। ঠিক আছে, ওকে, পরের প্রশ্ন 10 নাম্বার কি বলছে? একটি টানা তারের মূল সুরের কম্পাঙ্ক F1 হলে পঞ্চম উপসুরের কম্পাঙ্ক কত? টানা তারের ক্ষেত্রে কিছু শব্দ আছে, উপসুর বা সমমেল বা হারমোনিক, এই বিষয়গুলোর অনেক অর্থ আছে। ঠিক আছে, আচ্ছা, আমরা ওই যে টানা তারের ক্ষেত্রে কম্পাঙ্ক বের করার যে ফর্মুলা দেখেছিলাম, F = n ডিভাইডেড বাই 2l √ t ডিভাইডেড বাই মিউ। ওকে, তাহলে এই n এর উপর ডিপেন্ড করে নামগুলা কেমন হবে। হ্যাঁ, দেখেন n এর মান যদি হয় 1, মানে একটা টানা তার যদি আমি কম্পিত করি, সেখানে যদি একটা লুপ তৈরি হয় তখন সেটাকে বলা হয় মূল সুর। কি বলা হয়? মূল সুর। n এর মান যদি হয় 2, সেটাকে আমরা বলি প্রথম উপসুর। কারণ মূল সুরের থেকে বড় যে সুরগুলো আমরা পাবো বা যে কম্পাঙ্কগুলো আমরা পাবো সবগুলাই হবে গিয়ে উপসুর। ঠিক আছে, উপসুর। তাহলে এখন দেখেন n এর মান যদি 1 বসাই আমি কম্পাঙ্ক যা পাবো, n এর মান 2 বসাইলে কম্পাঙ্ক তার দ্বিগুণ পাবো। তাহলে দেখেন n এর মান 2 হইলে কম্পাঙ্ক মূল সুরের থেকে বড় হয়ে যাচ্ছে।
তাহলে এইভাবে করে এন এর মান আমি যত বাড়াতে থাকবো কম্পাঙ্কগুলা তত সরল গুণিতক হারে বাড়তে থাকবে। তার মানে সবগুলাই হবে গিয়ে ওই মূল সুরের উপসুর, এবং এন এর মান 2 থেকে উপসুর গণনা শুরু হবে। ঠিক আছে, কারণ নিজে তো কখনো উপসুর হবে না, নিজে হচ্ছে মূল সুর। তাহলে এইভাবে এন এর মান 3 হইলে হবে দ্বিতীয় উপসুর। ঠিক আছে, তাহলে এইভাবে করে দেখেন, আমি যদি এন এর মান 6 পর্যন্ত যাই, এন এর মান 6 হলে কত নাম্বার উপসুর হবে? দেখেন, যখন এন এর মান 3 বসাইছিলাম তখন ছিল দ্বিতীয় উপসুর, 6 হইলে পঞ্চম উপসুর। ঠিক আছে, ওকে। তাহলে পঞ্চম উপসুরের জন্য এন এর মান বসাইতে হবে কত? 6। তাহলে আপনি এখানে এন এর মান 6 যদি বসান, আর মূল সুরের কম্পাঙ্ক দেওয়া আছে কত? মূল সুর, তাহলে আমরা দেখেন তো এখানে আগে সম্পর্কটা দেখি। এফ এর সাথে এন এর সম্পর্ক কি? এফ এর সাথে এন এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, এফ সমানুপাতিক এন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না f1 বাই f2 ইজ ইকুয়ালস টু n1 বাই n2? হ্যাঁ, ওকে। দেখেন, মূল সুরের কম্পাঙ্ক দেওয়া আছে f1, f2 এর মান আমার বের করতে হবে, মানে পঞ্চম উপসুরের জন্য কম্পাঙ্ক বের করতে হবে। মূল সুরের জন্য n এর মান কত? 1, আর পঞ্চম উপসুরের জন্য n এর মান কত? 6। তাহলে বসান, তাহলে দেখেন এখান থেকে আমাদের f2 কত আসবে? f1 এর 6 গুণ। ঠিক আছে, তাহলে পঞ্চম উপসুরের কম্পাঙ্ক হবে গিয়ে মূল সুরের 6 গুণ। এভাবে করে আপনি ম্যাথ না করেই বলে দিতে পারেন। পঞ্চম উপসুর বলছে মানে আমার লুপ লাগবে তার থেকে একটা বেশি। যদি আমাকে বলতো 112তম উপসুরের কম্পাঙ্ক কত হবে, তাহলে কি করব? আমার লুপ একটা বেশি নিতে হবে। 112তম উপসুর মানে 113টা লুপ হবে। 113টা লুপের জন্য কম্পাঙ্ক হবে গিয়ে মূল সুরের 113 গুণ। ঠিক আছে, ওকে, এভাবে আপনি সরাসরি বলে দিতে পারবেন। ওকে, তাহলে আমরা এখন পরের প্রশ্নে চলে যাই। 11 কি বলছে দেখেন, কোনো কঠিন পদার্থের মধ্যে শব্দের বেগ, ইয়ং এর গুণাঙ্ক এবং মাধ্যমের ঘনত্বের মধ্যে সম্পর্ক কোনটি? আমি প্রথমেই বলি, এইটা মুখস্থ রাখবেন। কোনো একটা কঠিন পদার্থের মধ্য দিয়ে যে তরঙ্গ সঞ্চালিত হয়, বা শব্দের কথায় যদি আমরা বলি, শব্দ যে সঞ্চালিত হয় তার বেগ বের করার ফর্মুলা হচ্ছে v = √ ইয়ং এর গুণাঙ্ক ডিভাইডেড বাই মাধ্যমের ঘনত্ব। ঠিক আছে, কঠিন পদার্থের মধ্য দিয়ে গেলে বেগ হবে গিয়ে v = ইয়ং এর গুণাঙ্ক ডিভাইডেড বাই ঘনত্ব। গ্যাসের মধ্য দিয়ে গেলে বেগ হচ্ছে গিয়ে √γp ডিভাইডেড বাই ρ। তাপগতিবিদ্যা এই জিনিসটা আমরা আরেকবার দেখতে পারি। ঠিক আছে, যখন গ্যাসের মধ্য দিয়ে যাবে। আর কঠিন পদার্থের জন্য এই ফর্মুলা। এখন ওই লোকে কঠিন তো এরকম না। আচ্ছা, এখন কথা হলো এই জিনিসটা আসে কেমনে, একটু হালকা পাতলা দেখার চেষ্টা করি। দেখেন, আমরা টানা তারের ক্ষেত্রে তরঙ্গের বেগ বের করার ফর্মুলা কি দেখেছিলাম, কি জানতাম আমরা? v = √t/μ। দেখেন, f ছিল মূল সুরের জন্য ছিল 1/2L √t/μ। ঠিক আছে, যেখানে এই 2L এই জিনিসটা হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য। একটা টানা তারের মূল সুরের জন্য 2L দৈর্ঘ্যের দ্বিগুণ হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, তাহলে দেখেন, কম্পাঙ্ক বের করতেছি, তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে ভাগ করতেছি, কাকে ভাগ করতেছি? √t/μ কে। তার মানে এই √t/μ হচ্ছে গিয়ে তরঙ্গের বেগ। তার মানে তরঙ্গ বেগ বের করার ফর্মুলা হচ্ছে গিয়ে √t/μ, যেখানে t মানে হচ্ছে গিয়ে টান বা বল, আর মিউ হচ্ছে গিয়ে একক দৈর্ঘ্যের ভর। তাহলে এখন দেখেন তো এই জিনিসটাকে আমরা একটু ভেঙে চুরে লিখি। t না লিখে আমি f লিখলাম, বল। ওকে, মিউকে লেখা যায় m ডিভাইডেড বাই l, বা ছোট হাতের l, যেভাবেই লেখেন আপনি, ব্যাপার না। ওকে, এবার দেখেন এই এলটা উপরে চলে যাবে, অথবা উপরে নিলাম না, অথবা নেন, তোর সহজ হবে এম। এবার দেখেন, আমরা ইয়ং এর গুণাঙ্ক = কি জানি? হ্যাঁ, ইয়ং এর গুণাঙ্ক = জানি FL ডিভাইডেড বাই AL, যেখানে AL মানে হচ্ছে গিয়ে দৈর্ঘ্য বৃদ্ধি। হ্যাঁ, আর FL মানে হইতেছে গিয়ে এই জিনিসটা, F তো প্রযুক্ত বল, এটা তারের দৈর্ঘ্য। ওকে, তাহলে এবার দেখেন √FL এর মান কত হবে দেখেন তো, YAL ডিভাইডেড বাই M। তাহলে দেখেন তো y ডিভাইডেড বাই AL, এ মানে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। L মানে হচ্ছে কি একটা দৈর্ঘ্য। ক্ষেত্রফল দিয়ে যদি আপনি দৈর্ঘ্যকে গুণ করেন, আপনি কি পাবেন? একটা আয়তন পাবেন না? আয়তন, বড় হাতের V। তাহলে এই আয়তনটা এখন M এর নিচে নিয়ে যেতে পারি না আমি?
এম এর নিচে নিয়ে দিতে পারি। তাহলে এখন দেখেন কি পাইলাম, ইয়ং এর গুণাঙ্ক ডিভাইডেড বাই ভর বাই আয়তন, ভর বাই আয়তন মানে হচ্ছে ঘনত্ব। ঠিক আছে, তাহলে দেখেন এই যে ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে ইয়ং এর রুট ইয়ং এর গুণাঙ্ক ডিভাইডেড বাই মাধ্যমের ঘনত্ব। এভাবে করে জিনিসটা অ্যাকচুয়ালি আসে। হ্যাঁ, তাহলে আমরা এই জিনিসটা মনে রাখবো যে কোনো একটা কঠিন মাধ্যমের মধ্য দিয়ে শব্দ সঞ্চালিত হলে তার বেগ আমরা এই ইয়ং এর গুণাঙ্কের সাহায্যে এভাবে বের করতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন পরের প্রশ্নে চলে যাই। 12 নম্বর কি বলছে, 91টি সুর শলাকাকে পাশাপাশি সাজানো হলো, শেষ শলাকার কম্পাঙ্ক প্রথমটির 3 গুণ, পাশাপাশি দুটি শলাকা প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন করতে পারে, দ্বিতীয় শলাকার কম্পাঙ্ক কত? ওকে, সুর শলাকা সাজাইতে হবে কয়টা? 91টা। আচ্ছা, মনে করেন আমি এখানে একটা সুর শলাকা রাখলাম, একটা, পরেরটা, তারপরেরটা, 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 এভাবে করে আমি টোটাল কয়টা সুর শলাকা রাখবো? 91টা। ওকে, তাহলে এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে করে এটা 91 নাম্বার। ওকে, বলে দিছে ওর কম্পাঙ্ক যত, ওর কম্পাঙ্ক তার 3 গুণ, শেষেরটার কম্পাঙ্ক প্রথমটার 3 গুণ। আমি ধরে নিলাম ওর কম্পাঙ্ক এফ, তাহলে ওর কম্পাঙ্ক কত হবে? 3f। এবার বলেন দ্বিতীয়টার কম্পাঙ্ক কত হবে? দ্বিতীয়টার কম্পাঙ্ক হবে গিয়ে f প্লাস 5, পরেরটার কম্পাঙ্ক হবে f প্লাস 10, পরেরটার কম্পাঙ্ক হবে f প্লাস 15, পরেরটা হবে f প্লাস 20। কিভাবে? এই দেখেন বলে দিছে পাশাপাশি দুটি শলাকা প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন করতে পারে। আচ্ছা, দুইটা সুর শলাকা যদি প্রতি সেকেন্ডে 5টা বিট তৈরি করতে পারে, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো গিয়ে তাদের কম্পাঙ্কের পার্থক্য ওইটা। প্রতি সেকেন্ডে বিট সংখ্যা মানে হলো গিয়ে কম্পাঙ্কের পার্থক্য। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখেন এই শলাকার সাথে এই শলাকার কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে 5, ওর সাথে ওর কম্পাঙ্কের পার্থক্য হবে 5, ওর সাথে ওর পার্থক্য হবে 5। আচ্ছা, পার্থক্য মানে কি? পার্থক্য মানে আমি যোগও করতে পারি, বিয়োগও করতে পারি, কিন্তু আমি এখানে যতই ডান দিকে যাচ্ছি আমি 5 করে যোগ করছি, বিয়োগ কিন্তু করি নাই। কেন করি নাই জানেন? কারণ আমি বুঝতেই পারতেছি এই শলাকার কম্পাঙ্ক থেকে ওর কম্পাঙ্ক বেশি হবে, আবার ওর থেকে ওর কম্পাঙ্ক বেশি হবে, ওর থেকে ওরটা বেশি হবে। কেমনে বুঝলাম? কারণ এই যে শেষমেশ গিয়া 3f হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে, বিয়োগ করলে তো আর এভাবে 3 গুণ হইতো না, অবশ্যই বৃদ্ধি পাইছিল, এ কারণে আমরা সব যোগ করে দিছি। ঠিক আছে, এবং তাহলে দেখেন এই শলাকার সাথে এই শলাকার ব্যবধান কত? 5, ওর সাথে ওর ব্যবধান 5, ওর সাথে ওর ব্যবধান 5, এভাবে করে 5 করে বাড়তে বাড়তে একদম শেষ পর্যন্ত যাবে। তাহলে এটাকে আমরা এখন সমান্তর ধারার কনসেপ্টে ফেলতে পারি। সমান্তর ধারা যার প্রথম পদ হচ্ছে f, শেষ পদ মানে 91 নম্বর পদের মান দেওয়া আছে 3f, প্রত্যেকটার ব্যবধান আমি জানি, অন্তর জানি 5। তাহলে এখন দেখেন n তম পদ বের করার ফর্মুলা কি? a প্লাস n-1 ইন্টু d, মনে আছে ছোটবেলায় পড়েছিলেন? n তম পদ, এখানে n তম পদ বলতে আমরা এখানে কম্পাঙ্কের মান বসাবো। n তম পদ বলতে এই জিনিসটা, n এর মান হচ্ছে 91, মানে একদম শেষ শলাকার কম্পাঙ্ক। সেটা কত দেওয়া আছে? কম্পাঙ্ক কত দেওয়া আছে? 3f। প্রথম পদ a মানে হচ্ছে প্রথম পদ, প্রথম পদের কম্পাঙ্ক কত দেওয়া আছে? f প্লাস n মানে মোট কয়টা সুর শলাকা? 91টা, মাইনাস 1, d মানে কি? পাশাপাশি দুইটা শলাকার কম্পাঙ্কের পার্থক্য কত দেওয়া আছে? 5। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা প্লাস হবে না, এটা গুণ হবে। তাহলে দেখেন এফটা এই পাশে নিয়ে আসেন, হবে 2f, 91 মাইনাস 1 মানে 90, 5 নং 450। তাহলে এখান থেকে আমরা f পাবো। f কত হবে দেখেন? 225 হার্টজ। আমরা প্রথম শলাকার কম্পাঙ্ক পেয়ে গেছি 225 হার্টজ। আমাকে প্রশ্নে কি জিজ্ঞেস করছে? দ্বিতীয় শলাকার কম্পাঙ্ক কত? দ্বিতীয় শলাকার কম্পাঙ্ক কত? f প্লাস 5, f বের করছি এত, তার সাথে 5 যোগ করবেন 230, অ্যান্সার হবে ক 230 হার্টজ। ওকে, এটা কিন্তু জাতীয় একটা প্রশ্ন অ্যাডমিশন টেস্টের জন্য। ওকে, তাহলে এবার দেখেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 13 নম্বর প্রশ্ন কি বলছে? এ ও বি দুটি সুর শলাকাকে একত্রে বাজালে প্রতি সেকেন্ডে 6টি বিট শোনা যায়। ওকে, এ শলাকায় সামান্য তার জড়িয়ে আবার একত্রে বাজালে প্রতি সেকেন্ডে বিট সংখ্যা বেড়ে যায়। ওকে, বি শলাকার কম্পাঙ্ক 512 হার্টজ হলে এ শলাকার কম্পাঙ্ক কত?
দুইটা সুরশলাকার কথা বলছে, যার একটার কম্পাঙ্ক দেওয়া আছে, অপরটার কম্পাঙ্ক বের করতে বলছে। আবার বলছে এই দুইটা সুরশলাকাকে যদি আমি একত্রে বাজাই প্রতি সেকেন্ডে কয়টা বিট শোনা যায়? 6টা বিট শোনা যায়। প্রতি সেকেন্ডে বিট সংখ্যার অর্থ যেন কি? ওই দুইটা কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে বিট সংখ্যার সমান। ওকে, তাহলে এখন দেখেন আমরা এ শলাকা আর বি শলাকার জন্য লিখতে পারি এফ এ, আমাকে বের করতে বলছি কি এ শলাকার কম্পাঙ্ক, তাহলে এফ এ মানে এ শলাকার কম্পাঙ্ক, এটাকে আমি লিখতে পারি এফ বি প্লাস মাইনাস প্রতি সেকেন্ডে বিট সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এটা কিভাবে লিখতে পারি? দেখেন বি শলাকার কম্পাঙ্ক দেওয়া আছে 512 হার্টজ, এন মানে হচ্ছে প্রতি সেকেন্ডে বিট সংখ্যা, বিট সংখ্যা মানে কি? ওর সাথে ওর পার্থক্য। এখন এই জিনিসটা যদি আমার বের করতে হয় তাহলে এই সংখ্যাটার সাথে পার্থক্যটা যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে। ঠিক আছে, এই কারণে আমরা প্লাস এবং মাইনাস দুইটা চিহ্নই দিলাম, কারণ আমি এখনো শিওর না আমাকে কি যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে। এবার মান বসান, এফ বি মানে বি শলাকার কম্পাঙ্ক কত দেওয়া আছে? 512 হার্টজ, প্লাস মাইনাস বিট সংখ্যা কত দেওয়া আছে? 6, টোটালটার একক হবে হার্টজ। তাহলে যদি আমি যোগ করি অ্যান্সার কত আসবে? 518 হার্টজ। যদি বিয়োগ করি, বিয়োগ করলে অ্যান্সার আসবে 506 হার্টজ। ওকে, তাহলে দেখেন এ শলাকার কম্পাঙ্ক কয়টা পাইলাম? দুইটা, 518 অথবা 506। এখন একটা শলাকার কম্পাঙ্ক তো দুইটা হইতে পারে না, যে কোনো একটা হবে। তাহলে এই দুইটার মধ্যে কোনটা হবে সেটা বের করার একটা ক্লু এখানে দেওয়া আছে। কি বলছে দেখেন, এ শলাকায় সামান্য তার জড়িয়ে আবার একত্রে বাজালে প্রতি সেকেন্ডে বিট সংখ্যা বেড়ে যায়। আগে বিট সংখ্যা ছিল 6টা, এবার যদি আমি এ শলাকায় সামান্য তার জড়িয়ে আবার একত্রে বাজাই তখন বিট সংখ্যা বেড়ে যায়। কেন? খেয়াল করেন, আমি যখন এ শলাকায় সামান্য তার পেঁচাইলাম, তার পেঁচাইলে কি হবে? ওই শলাকার ভর বেড়ে যাবে। ওই শলাকার ভর যদি বেড়ে যায় এখানে তার কম্পাঙ্ক কমে যাবে। তাহলে এই শলাকার কম্পাঙ্কটা আমি চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে এবার যদি বাজাই বিট সংখ্যা চেঞ্জ হবে, এবং সেই চেঞ্জ হয়ে কি হয়েছে? বেড়ে গেছে। তাহলে এইবার এই ঘটনাটা আমার খেয়াল করে আমার সিদ্ধান্ত নিতে হবে এই দুইটার মধ্যে কোনটা হবে অ্যান্সার। ওকে, একটা ট্রিক আছে, খেয়াল করেন। একটা গ্রাফ আর কি আপনি বলতে পারেন, এভাবে করে একটা চিত্র আঁকবেন। আচ্ছা আমরা একটা কাজ করি, এই জিনিসটা মুছে দিই। আমাদের হাতে অপশন আছে দুইটা, একটা হচ্ছে 518 আর একটা আছে 506। এই দুইটার মধ্যে কোনটা হবে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। চিত্রটা বড় করে আঁকবো তো তাই মুছে দিলাম। এটা হচ্ছে একটা গ্রাফ, যেখানে উপরের দিকে উঠলে কম্পাঙ্ক বৃদ্ধি বোঝায়, নিচের দিকে নামলে কম্পাঙ্ক হ্রাস বোঝায়। ওকে, দেখেন আমরা যে কম্পাঙ্কটা জানি কত দেওয়া আছে 512, সেটা আমরা এখানে লিখব 512 হার্টজ। এটা কার কম্পাঙ্ক? বি শলাকার কম্পাঙ্ক। আর এখানে আমরা এ শলাকার কম্পাঙ্ক কয়টা পাইছি? দুইটা, যেটা বড় সেটা উপরে লিখবেন স্বভাবতই। তাহলে 518 হার্টজ, এটা হচ্ছে গিয়ে এ শলাকার কম্পাঙ্ক। আচ্ছা 506 হার্টজ, এটাও তো এ শলাকার কম্পাঙ্কই। আমার অপশন দুইটা আছে, আমি দুইটাই এখানে ব্যবহার করব। 506, এটাও এফ এ। ওকে, এই দুইটার কোনটা এখন আমি সেটা জানি না। খেয়াল করেন, এই দাগ থেকে এই দাগের দূরত্ব কত? 5। কারণ ওর সাথে ওর পার্থক্য আছে 5। তাহলে এই দূরত্ব দ্বারাই অ্যাকচুয়ালি বিট সংখ্যা বোঝানো হয়। এই কম্পাঙ্কের সাথে এই কম্পাঙ্কের পার্থক্য 5 না 6, ওর সাথে ওর পার্থক্য কিন্তু 6। তাহলে এই দাগ থেকে এই দাগের যে দূরত্ব সেটা বিট সংখ্যা নির্দেশ করে, এই দাগ থেকে এই দাগের যে দূরত্ব সেটাও বিট সংখ্যা নির্দেশ করে। উপরে এবং নিচে দুই ক্ষেত্রে কিন্তু বিট সংখ্যা 6 করে আছে। এইবার আমরা পরবর্তী কাজে চলে যাই। কি বলছে? এ শলাকায় সামান্য তার জড়িয়ে, এ শলাকায় যদি সামান্য তার জড়াই, এ শলাকার কি হবে? ভর বেড়ে যাবে। ভর বেড়ে গেলে কম্পাঙ্ক কমে যাবে। কম্পাঙ্ক যদি কমে যায় তাহলে কি হবে দেখেন তো, এই যে দাগটা আছে এবং এই যে দাগটা আছে, এই দুইটা দাগ নিচে নেমে যাবে কম্পাঙ্ক যদি কমে যায়। তাহলে এখন মনে করেন এই দাগটা একটু নিচে নেমে গিয়ে মনে করেন এখানে চলে আসছে। একই সাথে এই দাগটাও তো নিচে নেমে যাবে, কারণ এটাও তো এ শলাকার কম্পাঙ্কই, তাই না? ওকে, তাহলে এই দাগটা এবং এই দাগটা দুইটাকে আমি নিচে নামায় দিলাম। এবার খেয়াল করেন, এই দাগটা যখন নিচে নেমে এখানে চলে আসছে তখন
ওর সাথে ওর গ্যাপ কমে গেছে, ওর সাথে ওর গ্যাপ বেড়ে গেছে। গ্যাপ কমে গেছে মানে কি? বিট সংখ্যা কমে গেছে। এখানে গ্যাপ বেড়ে গেছে মানে কি? বিট সংখ্যা বেড়ে গেছে। এখানে আমাকে বলছে কি বিট সংখ্যা বেড়ে যায়। তাহলে এই উপরের দাগ এবং নিচের দাগ কোনটা এই ঘটনার সাথে মিলে গেছে? নিচের ক্ষেত্রে। কারণ দেখেন নিচের দাগটা নিচে নেমে যাওয়ার কারণে এই গ্যাপটা বড় হয়ে গেছে, মানে বিট সংখ্যা বেড়ে গেছে। তাহলে আমাদের অ্যান্সার হবে 506 হার্টজ। ঠিক আছে? তাহলে আমার ঘটনার সাথে যেই গ্রাফটা মিলে যাবে, মানে বিট সংখ্যা বাড়ছে নাকি কমছে সেটা আমাকে একদম পারফেক্টলি বুঝাই দিবে, সেই কম্পাঙ্কটাই হবে আমার অ্যান্সার। তাহলে ওই এ শলাকার কম্পাঙ্ক কত হবে? 506 হার্টজ, গ নাম্বার। ওকে, আচ্ছা পরের প্রশ্ন 14। কি বলছে? প্রথম সা ও শেষ সা এর কম্পাঙ্কের অনুপাত কত? সা মানে কি? ইয়েস, হারমোনিয়াম বাজাই না আমরা, সা রে গা মা। দেখেন টোটাল 8টা সুর আছে, সা রে গা মা পা ধা নি সা, 8টা সুর। আপনি প্রথম সা থেকে যখন শুরু করবেন আস্তে আস্তে সুরটা চিকন হবে। চিকন হবে মানে কম্পাঙ্ক বাড়তে থাকবে। এভাবে প্রথম সা থেকে শুরু করে একদম শেষ সা পর্যন্ত যখন চলে যাবেন, শেষ সায়ের কম্পাঙ্ক প্রথম সায়ের দ্বিগুণ হবে। ওকে, আচ্ছা তাহলে প্রথম সা এবং শেষ সায়ের কম্পাঙ্কের অনুপাত হচ্ছে 1:2। এটা মুখস্থ, আর কোনো কথা নেই। আপনি প্রথম সা কত কম্পাঙ্ক দিয়ে শুরু করবেন ডাজন্ট ম্যাটার, কিন্তু কথা হইল গিয়ে শেষ সা প্রথম সায়ের দ্বিগুণ কম্পাঙ্কের হইতে হবে। ঠিক আছে? এখন আপনি তো কম্পাঙ্ক মাইপা গান শিখবেন না, ওইটা প্র্যাকটিস করতে করতে গলায় চলে আসে, কিন্তু আপনাকে ফিজিক্সের জন্য এটা মনে রাখতে হবে, প্রথম সা শেষ সায়ের অনুপাত 1:2 মুখস্থ। পরের প্রশ্ন 15 কি বলছে দেখেন? কোন স্থির তরঙ্গের উপর পরপর দুটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব কত? একদম মুখস্থ, জানি এটা আমরা। স্থির তরঙ্গ, একটা হালকা স্থির তরঙ্গ আঁকার চেষ্টা করি। স্থির তরঙ্গ দেখতে এরকম হয়, হ্যাঁ, যেখানে এই বিন্দুগুলোকে বলা হয় সুস্পন্দ বিন্দু, যেখানে বিস্তার সর্বোচ্চ ওগুলোকে বলা হয় সুস্পন্দ বিন্দু, যেখানে বিস্তার 0 ওগুলোকে বলা হয় নিস্পন্দ বিন্দু। তাহলে আপনাকে জিজ্ঞেস করছে যে পর পর দুটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব কত? দূরত্ব হবে λ/2। কেন? কারণ দেখেন এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে গিয়ে ল্যামডা। কিভাবে দেখেন? এই যে একটা পূর্ণ স্পন্দন, তাহলে এই পুরা দূরত্বটা হচ্ছে ল্যামডা, তাহলে এখান থেকে দূরত্বটা কত হবে? λ/2। একইভাবে পরপর দুইটা সুস্পন্দ বিন্দুর দূরত্বও কিন্তু λ/2। ঠিক আছে? তাহলে পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর দূরত্ব হবে λ/2, অ্যান্সার হচ্ছে খ। ওকে, তাহলে আমাদের 15টা প্রশ্ন সলভ করা হয়ে গেল। তাহলে যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য তো ভালো হলোই, যারা পরীক্ষা দেন নাই তারা আগে এই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে পরীক্ষাটা দিয়ে তারপর সলভ ক্লাসটি দেখবেন, তাহলে আপনার অনেক উপকার হবে। তাহলে আমাদের এই সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর সেই সাথে বলে দিচ্ছি, আমাদের এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন, যাতে তারা উপকৃত হতে পারে, এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে আপনার সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।